আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। রাজধানী ও 3 জেলায় মঙ্গলবার পর্যন্ত সকাল 7টা থেকে 11 ঘন্টা কারফিউ শিথিল। অফিস সকাল 9টা 3টা আর ব্যাংক খোলা থাকবে 10টা থেকে 3:30টা। প্রত্যেক শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচার ও স্বজনদের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা। পরিস্থিতি শান্ত হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত। সাম্প্রতিক সহিংসতায় বড় ক্ষতির মুখে দেশের পর্যটন খাত। বহির্বিশ্বে নেতিবাচক ধারণা কাটাতে সরকারি উদ্যোগের আহ্বান। এবং গাজার একটি স্কুলে অস্থায়ী হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 30 ফিলিস্তিনি নিহত, আহত 100-রও বেশি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 11 ঘন্টা কারফিউ শিথিল থাকবে। বাকি জেলাগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় করে তাদের নিজ নিজ জেলায় কারফিউ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আজ থেকে 3 দিনের অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত। লেনদেন হবে বিকেল 3টা পর্যন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রাতে তার ধানমন্ডির বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান। সাম্প্রতিক সহিংসতায় প্রত্যেক ছাত্র হত্যার বিচার করার ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এতগুলো নিরপরাধকে হত্যা মেনে নেওয়া হবে না। নিহত শিক্ষার্থীদের স্বজনদের জন্য আলাদা সেল করে আইনি সহায়তা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির এমবিএর শিক্ষার্থী ছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। সবসময় অন্যকে সহায়তার হাত বাড়িয়ে দেয়া মুগ্ধ কোটা সংস্কার আন্দোলনকারীদের পানি দিতে বের হয়েছিলেন। উত্তরার গুলিতে স্তব্ধ হয়ে যান অদম্য মেধাবী মুগ্ধ। সরকারের পক্ষ থেকে মুগ্ধর পরিবারের সঙ্গে দেখা করেন শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও বিইউপির উপাচার্য। বলার মতো ভাষা নেই। মুগ্ধ যে এই নৃশংস ঘটনার বলি হয়েছে, একটা সোনার টুকরো ছেলে ছিল। তার পরিবারের যে বেদনা, তার প্রতিবেশীদের, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের যে বেদনা, এই বেদনার সাথে আমাদের একাত্মতা এবং আমরা ওই বেদনায় ব্যথিত। এর বিচার আমরা চাই। প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং বিচার, শতভাগ শাস্তি নিশ্চিত করার মাধ্যমে সেটা যাতে করে হয়, এর জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ঘটনার এক একটি নথি হবে, প্রতিটি ঘটনার এক একটি তদন্ত হবে এবং যারা এর জন্য দোষী তাদের সকলের বিচার করতে হবে। শিক্ষামন্ত্রী জানান, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আছে সরকারের। জননিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল যারা পেশাজীবী আছেন, যারা প্রফেশনালস আছেন, তাদের সাথে কথা বলে অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান হোক, শিক্ষার্থীদের কলরবে ক্যাম্পাসগুলো আবারও মুখরিত হোক, সেটাই হচ্ছে আমরা চাই। মুগ্ধকে হারিয়ে অসহায় তার স্বজনরা। ছেলে, আমি বলি আমার ছেলে শহীদ হয়েছে, আমার এভাবে তার মৃত্যু ছিল আল্লাহর হুকুম। স্নিগ্ধ মুগ্ধ দুইজনই, ওরা স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত। সবাইকে সাহায্য করতেছিল, যে মানুষ এখানে কষ্টের মধ্যে আছে, জাস্ট এইডিংয়ের হিসেবে সেখানে করতেছিল এবং তার মধ্যে হঠাৎ করে গুলি বিদ্ধ হয় এবং ইন্তেকাল করে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কয়েকদিনের সংঘর্ষে কত শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন তার তালিকা চূড়ান্ত করতে কাজ চলছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় পর্যটন উদ্যোক্তারা বলেছেন, 90% ইন্টারনেট সেবা নির্ভর এ খাত আবারও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশের মতো যে কোনো অবস্থায় পর্যটন খাতের সুবিধা চালু রাখার পরামর্শ দিয়েছেন তারা।
একই সাথে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে বহির্বিশ্বে যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে তা কাটাতে পর্যটন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন উদ্যোক্তারা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম, সিলেট, টাঙ্গুয়ার হাওর, কক্সবাজার ও কুয়াকাটা সহ বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে আটকা পড়েন পর্যটকরা। তারা ফিরে আসলো নতুন করে ভ্রমণে যেতে পর্যটকদের মধ্যে অনাগ্রহ দেখা যায়। তার উপর ইন্টারনেট সেবা পুরোপুরি না থাকায় প্রায় বন্ধ পর্যটন সংশ্লিষ্ট কার্যক্রম। যদি আমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের ওই সময় ট্যুরটাও যদি ক্যান্সেল হয়ে যায়, আউটবাউন্ড ইনবাউন্ড সবকিছু মিলিয়ে যদি সাথে ধরি, তাহলে এটা তো আসলে 1000 কোটি টাকা হওয়া উচিত। কিছু আসলে অনলাইন কেন্দ্রিক হুট করে বন্ধ হয়ে যাওয়াতে আমাদের যেটা প্রসেসিংয়ে ছিল, রানিং ছিল, সকল বুকিং, তারপর হচ্ছে প্রমোশনাল অ্যাক্টিভিটি সবকিছু এখন বন্ধ। এই বোর্ডগুলোর হিসাব করলে প্রায় 10 কোটি টাকার মতো ট্রানজ্যাকশন আপাতত হয়নি। আর দেশীয় টুরিস্টের বেলায়ও কিন্তু এখন প্রায় 90% ইন্টারনেটের উপর নির্ভরশীল আমাদের যোগাযোগ ব্যবস্থাটা। বুকিংগুলো অনেকটাই অনলাইনে হয়। এটা আমাদের একটা বাড়তি অভিজ্ঞতা এবং খারাপ অভিজ্ঞতা বলব। পর্যটন খাতের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। আমাদের দেশে এখন রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক, পর্যটকদের ভ্রমণের জন্য উপযোগী কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই জুলাই আগস্ট হচ্ছে আমাদের প্রপার টাইম, আমাদের এই যে ইমেজ কিংবা পজিশনিং স্ট্র্যাটেজি নিয়ে, পজিটিভ ইমেজ স্ট্র্যাটেজি নিয়ে আমাদের এই বিদেশের যে সমস্ত মিডিয়াগুলি আছে, ট্যুর অপারেটররা যারা আছে, আমি তো মনে করি যে বিদেশে আমাদের যে সব অ্যাম্বাসেডর বা হাই কমিশনার আছে, প্রতি সপ্তাহে পারলে প্রতি 15 দিন পর পর একটা করে ব্রিফিং দেওয়া উচিত। সরকার যেন আমাদেরকে ট্যুরিজমটাকে আলাদাভাবে ভাগ করে দেবেন। ট্যুরিজমের জন্য যদি কেউ কোথাও ঘুরতে যাচ্ছে, তার জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থাটা কিংবা তার জন্য যদি হয় ইন্টারনেটটা যদি আরো সহজলভ্য করা যাবে। পর্যটন উদ্যোক্তারা বলছেন, এ খাতে যে ক্ষতি হয়েছে তা থেকে ঘুরে দাঁড়াতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। গাজার একটি স্কুলে অস্থায়ী হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 30 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। শনিবার দেইর আল বালাহ শহরে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে এ হামলা চালানো হয়। আক্তার হোসেনের রিপোর্ট। ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালাহ এর একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। হামলায় শিশুসহ কমপক্ষে 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও গণমাধ্যম দপ্তর জানায়, ওই স্কুলটি বর্তমানে অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সেখানে অনেক রোগী এবং আহত মানুষ চিকিৎসাধীন ছিলেন। ইসরায়েলের অভিযোগ, স্কুলটি হামাসের একটি কমার্স সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এর আগেও ইসরায়েলি বাহিনী গাজায় এ ধরনের বেশ কয়েকটি স্কুল বা বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে কোটা সংস্কার আন্দোলন ও সহিংস ঘটনা না ঘটলেও অন্যান্য জেলার সহিংস ঘটনার রেশ পড়েছে মেহেরপুরের কৃষকদের মধ্যে। আগে প্রতিদিন জেলা থেকে অন্তত 45 থেকে 50 ট্রাক সবজি ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি হতো। আন্দোলনের কারণে চালকরা ট্রাক নিয়ে মেহেরপুর থেকে অন্যান্য জেলায় যেতে রাজি হচ্ছেন না। যারা যাচ্ছেন দ্বিগুণ ভাড়া নিচ্ছেন তারা। সবজি বাজারজাত করতে না পেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে মেহেরপুরের চাষিদের। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা রিপোর্ট। চিরচেনা সবজি বাজারে বেচাকেনার হাক ডাক নেই, নেই সবজির গাড়ি লোড আনলোডের দৃশ্য। সারা দেশে আন্দোলন এবং পরবর্তীতে কারফিউর কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। সঠিক সময়ে সবজি বিক্রি করতে না পেরে লোকসানে পড়েছেন চাষিরা। আমরা চাষিরা এখন বর্তমানে সবজি নিয়ে প্রচুর পরিমাণে বিপাকে আছি। আমাদের মেহেরপুর, উজুলপুর, কালাচাঁদপুর মাঠে পর্যাপ্ত পরিমাণ সবজি চাষ হয়। এখান থেকে আমাদের প্রতিদিন 20-25টা করে গাড়ি লোড হয়। এই গাড়িগুলো এখন আর লোড হচ্ছে না। সবজি তো আর কখনো বসে থাকে না। আমরা যে তুলতেছি, তুলে যে আমরা বাজার নিয়ে যাচ্ছি, কিন্তু বাইরে ব্যাপারী না আসার কারণে তারা যে আমাদের সবজি যে মানে অন্যান্য জেলায় ছড়াই দেবো, এটা তো আমরা পারতেছি না। এর কারণে আমরা মানে প্রচুর লোকসানের সম্মুখীন হচ্ছি। চাষিরা বলছেন 10 দিন আগে সবজির যে দাম ছিল এখন তা
অর্ধেকে নেমেছে। যে গাড়ি ছিল 20,000 টাকা, এখন বর্তমানে অবরোধ বাজারে সেই গাড়িটা হচ্ছে আপনার 30 থেকে 35,000 টাকা। এতে আমরা লোকসান পড়ছি, যারা ব্যবসায়িক তারা লোকসান পড়ছে গাড়ি ভাড়ার কারণে। এই যাতায়াত ব্যবস্থা খুব খারাপ, গাড়ি কেউ ভয়ে ছাড়ছে না, যার কারণে আমরা বাজার মূল্যটা ভালো পাচ্ছি না। কৃষি বিভাগ বলছে জেলায় প্রচুর পরিমাণে সবজি উৎপাদিত হয়েছে। দেশে অস্থিরতার কারণে কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। এ সমস্যা সাময়িক। একটি অস্থিতিশীলতার কারণে আমাদের কৃষকরা একটু সমস্যা আছে, তা আমি মনে করি যে এই সমস্যাটা থাকবে না, এর পরেই আমার কৃষকরা লাভবান হবে। দ্রুত সংকট কাটবে প্রত্যাশা চাষিদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। তীব্র ভাঙনে বিপর্যস্ত নড়াইলের মধুমতি নদী তীরবর্তী এলাকা। এরই মধ্যে বিলীন হয়েছে বসতভিটা, বিস্তীর্ণ ফসলি জমি, গাছপালা সহ শত শত স্থাপনা। ভুক্তভোগীরা বলেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে নিশ্চিহ্ন হয়ে যাবে নদী তীরের তেলকারা গ্রাম। ভাঙন প্রতিরোধে যথাযথ উদ্যোগের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। দানিয়েল সুজিত বোসের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দীর্ঘ সময় ধরেই নদী ভাঙনের দুঃস্বপ্নে সময় পার করছেন লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকারা গ্রামের বাসিন্দারা। বর্ষায় এলেই মধুমতির আগ্রাসী ভাঙনে বিলীন হয় বাড়িঘর, গাছপালা, ফসলি জমিসহ হাজারো স্থাপনা। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে পাকা রাস্তাসহ বিদ্যুৎ সরবরাহ লাইনের খুঁটিও। রাইতে ঘুম নাই, বউ ছেলে মেয়ে কোথায় যাবো, এর কোনো বিকল্প পাচ্ছি না, তাই ভাঙতেছে। নেই এখন শত শত পরিবার আমাদের এখানে ভাঙনের কূলে, তারা এখন ওই গৃহহীন হয়ে পড়েছে। তারা এখন কোথায় যাবে, তাদের জায়গা জমিনও নাই, ঘর বাড়ি উঠানোরও কায়দা নাই। সহায় সম্বল হারিয়ে গ্রাম ছাড়ছেন শত শত পরিবার। এমপি নিজে দেখে গেছে, বলেছে যে তোমরা নিলিবিলি থাকো, আমি ব্যবস্থা করতেছি, কিন্তু এই এমপি 5 বছর চলে গেছে, আবার সে হয়েছে, কোনো কাজকর্মের কোনো কিছুই পাই না। এদের ইনকাম নাই, দিন মজুরি খাই, নদীতে এখন ভেঙে চুরে গেছে। ওই কিছু মাছ এই নদীর ভাঙনে থাকে, কিছু মাছ মেরে খায়, কিছু কিষাণ বাজার দিয়ে বেড়ায়। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বর্তমানে বর্ষা মৌসুমে যে জায়গাসমূহে নদী ভাঙন দেখা দিছে, তা পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং যে সমস্ত জায়গায় জনগুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ রয়েছে, তা মধুমতি নদীর ভাঙন থেকে রক্ষার জন্য অতি দ্রুত কাজ বাস্তবায়ন শুরু হবে বলে আশা করা যাচ্ছে। বছরের পর বছর কর্তৃপক্ষের এমন আশ্বাসে হতাশ ভুক্তভোগীরা। হাজারো পরিবারের স্বপ্ন ও জীবন জীবিকা বাঁচাতে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি তাদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।